अभी मैं आईआईटी दिल्ली से एमटेक इन कंट्रोल एंड ऑटोमेशन গ্র্যাজুয়েশন ম্যানেজার গ্র্যাজুয়েশন তোমাকে করতেই হবে। এরা যে কোনো সময় তোমরা যে কোনো ব্যাপারে যদি সাহায্য চাও এরা কিন্তু দুহাত তুলে সাহায্য করে। Hello friends, good morning. Welcome back to my channel. You are watching my channel Anita and you. আপনাদের সাথে দেখা হয়ে গেল একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল। আজকের ভিডিওটা অ্যালুমনি মিট নিয়ে। আমাদের স্কুল জওহর নবোদয় বিদ্যালয় হুগলির অ্যালুমনি মিট আজকে অনুষ্ঠিত হবে। আজকে রবিবার 6 ডিসেম্বর। আর সেই জন্য আজকে পুরো দিন আমাদের স্কুলে কি হলো, কিভাবে আমরা এই অনুষ্ঠানটা অবজার্ভ করলাম, এই পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। আমি অনিতা হালদার, পিজিটি কেমিস্ট্রি অফ জেএনভি হুগলি, আজকে হোস্টের দায়িত্বে রয়েছি এবং ভিডিওগ্রাফির দায়িত্বে রয়েছি অ্যালুমনি মিট ডে। তাই পুরো দিনের ভিডিওটা আমি আজকে করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার সাথে আপনারাও যোগ দিন আজকের এই স্পেশাল অকেশনে। আমি চলেছি স্কুলের দিকে। আমাদের অ্যালুমনি মিট আছে, তাই উপলক্ষে আমাদের এই ড্রেস আপ। প্রতিটি নতুন ব্যাচে এসেছে নতুন আলো, আর সেই নতুন আলোর ঝলক দেখাবে আমাদের ছোট্ট তারকারা, আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। তাদের কণ্ঠের নিষ্পাপ সুর, তাদের চোখের স্বপ্ন আমাদের অনুষ্ঠানে যোগ করবে এক অন্যরকম অনুভূতি। হৃদয় করে করতালিতে স্বাগত জানাই তাদের স্বাগত সঙ্গীতের সাথে। আরো তিনজন ছাত্রী তাদের থেকে তাদেরকে বড় করে শোনা। It is a great pleasure for me
to address you all in this occasion, that is the Alumni Meet 2025. As you know, alumni is our reflection. They have made available themselves for us during this busiest session of the life. Respected teachers and my, what should I say, brothers and sisters. So I am 2017 pass out, though I have not completed my class 10 from here. I am a alumni from JNT Gomati Tripura, but I can see and I have completed my BTech in biomedical engineering and MTech in biotechnology. I've completed in 2024 only. So from class 6 I have been in till 10th. I was very happy or a nice, like I was indeed blessed to be a part of this institution. And I would say that I was extremely blessed with the best teachers I had. And আমি 2020 পাস আউট। তোরা মনে হয় যারা 12th পড়িস তাদেরকে মানে তারা আমায় দেখে থাকবি, বাট লাস্ট 2 ইয়ার্স আমি অ্যাডমিতে এসেছি। আচ্ছা ঠিক আছে। আমি এখন বর্ধমান মেডিকেল কলেজে এমবিবিএস এর 3rd ইয়ার স্টুডেন্ট। জার্নিটা সোজা ছিল না। 2020 তে পাস আউট আর 2023 তে আমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়। বুঝতে পারছিস 3টে জব। এখন যারা 11 12 আছিস মানে স্ট্রিমটা তো তোরা চুজ করেছিস ঠিকঠাক, বাট আমার 10th এর পরে স্ট্রিম চুজ করাতেও প্রবলেম ছিল। আমি অনেক ভেবেচিন্তে সায়েন্সটা নিয়েছিলাম, তারপর যখন ক্লাস 12 আমার হয়ে যায় তখন করোনা ছিল। একটা সমস্যা সবার মধ্যেই থাকে, আমার মধ্যে একটা প্রবল ছিল ডিসিশন মেকিং, আমি কি করব। তো ফার্স্টে ভেবেছিলাম কেমিস্ট্রি অনার্স করব। তোদেরও হয়তো ইচ্ছা থাকে এটা করবো ওটা করবো, বাট আলটিমেটলি হয় অন্য কিছু, বলে না কিসমত কা খেল। আমারও কেমিস্ট্রি অনার্সটা করে ওঠা হয়নি। সেটার কারণ ছিল আমার ম্যাথস ছিল না ক্লাস 11-12-তে। এবার আমি মঞ্চে রেখে দিচ্ছি আমার প্রিয় বৃষ্টি দিয়ে তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আগের 2 বছর আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এই সময়টায় পরীক্ষা থাকার জন্য আসতে পারিনি। এই বছরও মানে কালকেই পরীক্ষা শেষ হয়েছে, একদম ডিরেক্ট আসছি আমি কলেজ থেকে। সো আমি বৃষ্টি মণ্ডল, এখানে 2022-এ পাস আউট। এখন আমি পড়ছি টেক্সটাইল টেকনোলজি নিয়ে, যেটা এখানে আমার মনে হয় অনেকেই জানে না। আমার এখন 4th ইয়ার। টেক্সটাইল টেকনোলজিতে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাহলে প্রথমত WBJEE দিয়ে যাওয়া যায়। WBJEE দিয়ে যাওয়া যায়, যেই থেকে গেলে মানে NIT-তেও আছে টেক্সটাইল টেকনোলজি। তো আমি পড়ি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে। এখানে এখন মনে হচ্ছে আমি বছর পর এখানে বসেছিলাম সবার সামনে, এখানে সবার সাথে এরকম কোনো দাদিদের কথা শুনছিলাম, নস্টালজিয়া একটা। খুবই ভালো লাগছে এখানে ফিরে আসতে পেরে। বাংলা স্যারের কথা একটা সবসময় মনে পড়ে এখন,
মজাকর সব কিছু এখানে যে জিনিসগুলো শিখছি সেগুলো খুবই কাজে লাগবে। স্কিল ডেভেলপমেন্ট, তারপর সোশ্যাল স্কিলস যেগুলো শিখছি সবাই একসঙ্গে থেকে, অ্যাডাপ্টেশনে আমাদের যেখানেই যাই আমরা সবাই মানে বুঝতে পারি যে হ্যাঁ আমরা তোমার সুন্দর কথাগুলোর জন্য এবার আমরা মঞ্চে রেখে নিচ্ছি মনসাদাকে। এখানের মধ্যে যতজন এসছে আমি আর নির্মল মান্ডি আমরা সব থেকে সিনিয়র মানে এক্স স্টুডেন্ট যারা আমরা ফার্স্ট ব্যাচে আমরা পাস আউট 12 সালে। তো 2012 সালে আমরা ফার্স্ট ব্যাচ, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছে জন্মায়নি, যাই হোক শোন তোদের জন্যই বলি। বিষয়টা হচ্ছে যে এখানে থাকাকালীন অনেক কিছু অ্যালিগেশন আসবে, যেমন সবার প্রথম বলি খাওয়া, সেটা সবার প্রথম এখানে গুরুত্ব থাকে। মিটিং হলেই এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না, বাট এত ভালো খাবার কোথাও পাবে না। কমসে কম ইন টাইম এভরিথিং রেডি থাকে, সবসময় পাওয়া যায়। এমন সিচুয়েশন আসবে ইন ফিউচার, কলেজ থেকে ফেরার পর ডিউটি করে ফেরার পর নিজেরা রান্না করবি তবে খেতে পারবি, নাহলে পাবি না, এটা কনফার্ম। মিলিয়ে নিস কোনোদিন, যদি একদিন হলেও মনে পড়বে কথা, ঠিক আছে। আর ওই 12 রকম খাবার এই সেই অত কিছু নয়, এখানে যা খাবার দেয় যথেষ্ট হেলদি খাবার। খাবার তোরা এখন যা পাস, কোনোদিন একজনও কেউ বলতে পারবি কেউ পেটি পুড়িয়ে রান্না করেছে খেয়েছিস? আমরা খেয়েছি আরামবাগে। আগে যারা ছিলেন একমাত্র এখানে যতজন আছেন তাদের মধ্যে হয়তো কান্তিদা একমাত্র জানে, কারণ কান্তিদা রান্না করে খাইয়েছিল আমাদের। এরকম সিচুয়েশনও গেছে, এটা খাওয়ার কথা বললাম। বাকি আরো কয়েকটা কথা বলি। এখানে 11-12 কজন আছে? ম্যাক্সিমাম মানে অ্যালুমিনিতে আমি এটাই চাইবো ম্যাডাম, ম্যাক্সিমাম 10, 11, 12 এই 3টে ক্লাসের বাচ্চা এখানে থাকবে। এদেরকে বলে আমি কি করবো? এটা তো খেলা হয়েছে, তাই না? যাদেরকে বললে বুঝবে তাদেরকে ইম্পর্টেন্ট, তারা এখানে থাকবে, কারণ তারা সামনে কেরিয়ার গড়তে চলেছে। যার জন্য আর একটা জিনিস, একটু আমার সময়কার বাংলা স্যার আছেন, বাংলা ম্যাডাম আছেন, মিস্ত্রি স্যার আছেন, এসএসটি স্যার আছেন। আর একটা জিনিস চাইবো যে আমি আমাদের সময়ে যে স্যাররা ছিলেন একটু ইনভিটেশন জানানো হোক, যদিও একজন দুজনকে পাই সঙ্গে ভালো লাগে। মানে আমরা যে সময় ছিলাম স্যারের কাছে পেলে হয়তো আমরা আরো বেশি নস্টালজিক করেছি, এটা একটা ব্যাপার। আর মার্কস ছাড়া ওনারা এখানটায় সিটি করে দাঁড়িয়েছিলেন, একবার জিজ্ঞাসা করিস তো। আমার মনে হয় মার্কসটাও ইম্পর্টেন্ট। মার্কস ছাড়া ইউ ক্যান নট প্রুভ ইয়োরসেলফ অ্যাজ এ নলেজেবল পারসন। ওটা একমাত্র মার্কস ওটা ছাড়া কি করা যায় না, একদম কনফার্ম। এবার বলছিস নলেজের ক্যালকুলেশন কিভাবে করছিস আমি জানি না। অ্যাকর্ডিং টু মাই ভিউ, আমার কথা অনুযায়ী যদি আমি বলি, মনে কর ক্লাস 10-তে 100% এক্সাম হচ্ছে, আমি পেলাম 80%, তাহলে আমরা খুব লাফাচ্ছি 80% পেয়েছি। বাট একবারও কেউ ভাবছিস না যে উই আর 20% ল্যাগিং বিহাইন্ড ইন ক্লাস 10। আমার 20% পিছনে আসছিল। উদয়গিরি এবার আমরা দেখে দিচ্ছি ছবিটাকে 2 বার র্যাঙ্ক করেছি, তার উপর খবর হয়েছে এখানে। তো আমরা দেখে দিচ্ছি আমাদের প্রিয় ছবিটাকে। অনেকদিন পরে মানে ডায়াসিস দাঁড়িয়ে মানে অন্যরকম একটা ফিল হচ্ছে। আমি জাস্ট বলে দিই আমি আজকে কিভাবে এসে পৌঁছালাম এই জায়গাটায়, মানে ইন্টারেস্টিং স্টোরি কিভাবে এসে পৌঁছালাম। সেটা হচ্ছে আমার দুটো মানে 3টের সময় ট্রেন ছিল তিস্তা তোষক এক্সপ্রেস, কালকে আজিমগঞ্জ যাওয়ার কথা। তো আমি কোনোভাবেই ক্যালকুলেট করে বুঝতে পারছিলাম না যে কিভাবে আমি আসবো না এখানে আসবো না। স্যারকে বলে দেবো স্যার সরি যেতে পারছি না, আমার কাজ আছে, আটকে গেছি। অসীম স্যার মানস স্যার ওনাদের সঙ্গে কথা হয়েছিল, স্যার খুব রিকোয়েস্ট করেছিল আসার জন্য। তো আমি টাইমটা কোনোভাবে ম্যানেজ করতে পারছিলাম না। তো জাস্ট কোনোভাবে আমি বাইক নিয়ে যাই হোক আজকে দুর্গাপুর থেকে বেরিয়েছি। মায়াপুরের ওখানে একটা আমি বাইক থেকে পড়ে যাই, এখানে স্যার বললাম স্যার আমি আরামবাগে আছি, আমি ঢুকছি কিছুক্ষণের মধ্যে। তো মানে
মানে এখানে আসার যে ইচ্ছাটা এতটা করবো আমি আমারই ভুল অ্যাকচুয়ালি আমি তাড়াহুড়ো করছিলাম, অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করাটা উচিত হয়নি, কিন্তু আসার ইচ্ছাটা করবো এবং স্যার একবার বলেছেন আমি সেই রিকোয়েস্টটা কোনোভাবে ফেলতে পারিনি। তো এইভাবে যাই হোক মানে নবোদয়ে আমরা যারা এখান থেকে পাস আউট হয়ে বেরোই এবং যে ভ্যালুসগুলো আমরা গ্রো করি এবং এখানে ফিরে আসার ইচ্ছাটা মানে আমরা কখনোই সেভাবে ফেলে দিতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার, বেশি কিছু আমি আর বলবো না, মাস্টাররা সব কিছুই বলেছে। আমি শুধু এইটুকুই বলবো যে জীবনটা অ্যাকচুয়ালি অনেক বড়, মানে এই প্রত্যেকটা যে বয়সের আমাদের হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে ক্লাস 6, 7, 8 এই সময় খেলাধুলা করার কিংবা যেগুলো বাকি সবাই বলেছে আর কি, কেন বারবার বলছে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের একটা চাইল্ডের ডেভেলপমেন্টের জন্য পড়াশোনা যেমন দরকার সেরকম খেলাধুলা গান বাজনা সব মিলেমিশেই করতে হবে। তো এইরকম কখনোই ভাবি না যে না এই সময় আমাকে বেশি করে পড়তে হবে, আমি খেলাধুলা করবো না, গান বাজনা করবো না, সেটা নয়, এইটুকু যতটা আসুন আমরা অনুষ্ঠানে আরেকটা আনন্দময় অংশের দিকে যাই। অংশের দিকে যাই। আমাদের অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য সর্বদা তাদের স্পন্দন যোগায়। তাই এই সকাল আমরা শুরু করতে আমরা দেখেছি মাইলেশ গার্লসের তাদের ডান্সের সাথে। क्या बोलूँ, अभी 6-7 साल हो गए हैं, मैं भी यहीं बैठा हुआ था, आज टाइल्स पे खड़ा हूँ, तो कुछ चीज़ें मतलब याद आ जाती है, तो सोचना पड़ता है कि कैसे टाइम बीता है। बहुत सारी चीज़ें हम लोगों ने की है, मैं क्लास 9 में आया था, तो 9 से 12 4 साल मैंने यहाँ बहुत कुछ किया है। मैं बहुत अच्छे स्टूडेंट में तो नहीं था, मीडियोकर स्टूडेंट में था। इनफैक्ट मैं अगर बताऊँ तो क्लास 12 का जो फाइनल रिजल्ट आया था उसमें से पीछे से टॉप 10 में था। बट फ्यूचर कैसा होगा ये कोई नहीं जानता है। मैं इसमें खास चीज़ को बताऊँगा कि अगर आप लोग 12 के बाद जब बाहर जाओगे, आप किसी चीज़ के लिए ट्राई करोगे, एग्जाम दोगे, नहीं निकलेगा, डिप्रेस होगे। इसमें लोग करते क्या, बहुत लोग सुसाइड कमिट कर देते हैं। ये बहुत हार्श रियलिटी है कि आपको अपना पाथ चूज करना पड़ेगा, उसके संग आपको टिके रहना पड़ेगा। लाइक मेरे संग हुआ था, मेरा यहाँ 9 में आया था, मैं हिंदी मीडियम से था, फिर यहाँ आया इंग्लिश मीडियम हो गया, तो बहुत सारी चीज़ें फेस करनी पड़ी, टाइम लगा यहाँ के संग सेटल होने में, यहाँ पे कोच के साथ। फिर 11 में मैंने साइंस लिया था, फर्स्ट मेरा साइंस में अच्छा नहीं जा रहा था,
बहुत मुश्किल से मेरे को साइंस था, उसके बाद मेरे रिजल्ट अच्छे नहीं आ रहे थे। उस टाइम पे मेरे हाउस मास्टर मनोज सर थे, उन्होंने मेरे को बहुत बार ये प्रेफर किया था कि अगर नहीं हो रहा है साइंस छोड़ दो, आर्ट्स में शिफ्ट हो जाओ, ह्यूमैनिटीज ले लो। बट मेरे को पता था कि मेरे को साइंस ही पढ़ना है। मैं स्टक रहा अपने डिसीजन के संग, साइंस पढ़ा, क्लास में पीछे से टॉप 10 में आया। उसके बाद मैंने जेई के लिए एक साल ड्रॉप दिया, एग्जैक्टली ड्रॉप नहीं था, मैं बीएससी कर रहा था ये से दुर्गापुर से, और मैंने जेई के लिए प्रिपेयर किया। लैक ऑफ गाइडेंस के कारण वो मेरा क्लियर नहीं हुआ समहाउ। बट अगर आप साइंस स्ट्रीम में हो, आपने मैथ्स लिया, आपके पास बायो नहीं है, तो एक होता है इंजीनियरिंग आपका ड्रीम होता है, और अगर आप इंजीनियरिंग कर रहे हो तो फिर आईआईटी आपका ड्रीम होता है। बेस्ट कॉलेज आईआईटी है इंजीनियरिंग के फील्ड में। मेरे को भी था कि मेरे को आईआईटी जाना है, आईआईटीएन बनना है, और उस टाइम पे ऐसा था कि एटलीस्ट अगर आप एनआईटीएन भी बन जा रहे हो इट्स गुड। बट उस टाइम मेरे को ना एनआईटी मिला ना आईआईटी मिला, इनफैक्ट मेरे को गवर्नमेंट कॉलेज में भी एडमिशन नहीं मिला। मेरी जेई मेन सी क्लियर नहीं हुई थी। वहाँ से मैंने एक साल बीएससी की, फिर मैंने प्राइवेट कॉलेज से भोपाल से मैंने अपना बीटेक कंप्लीट किया कंप्यूटर साइंस में। आफ्टर दैट मैंने 23 में गेट का एग्जाम लिखा, जो मेरा क्लियर नहीं हुआ। 24 में लिखा, कुछ साल क्लियर हुआ। फाइनली 25 में मैंने गेट का एग्जाम लिखा, वो मेरा क्लियर हुआ। अभी मैं आईआईटी दिल्ली से एमटेक इन कंट्रोल एंड ऑटोमेशन मेरा परस्यूइंग कर रहा हूँ। तो चीज क्या ये है, आपको अपने गोल के संग करना होगा। मेरा था, मेरे को आईआईटीएन बनना है, मेरे को अपने संग आईआईटी का टैग लगाना है। मैं स्टक रहा, बीटेक ना सही, आज एमटेक में आईआईटी से कर रहा हूँ। तो अपने ड्रीम को परस्यू करना है। आपको जिंदगी मौका देती है दोबारा, अगर आप उसको एक्सेप्ट कर नहीं पाते हो, आपको रखना कि हाँ मेरे को एक्सेप्ट करना है, इसको इस मौके को एक्सेप्ट करना है। क्योंकि जब मेरा बीटेक कंप्लीट हुआ था, मेरे को 2 कंपनी से ऑफर मिला था, एक 8 LPA का, एक 13 LPA का। मैंने दोनों ऑफर रिजेक्ट करके ड्रॉप देने का फैसला लिया। बहुत टफ डिसीजन है, बट मैं लिया क्योंकि मेरे को पता था कि मैं कर पाऊंगा, मेरे अंदर पोटेंशियल है। मैंने घर वालों को एग्री कराया, क्योंकि ये मेरा ड्रीम था। अपने ड्रीम को जियो, उसके संग लगे रहो, डेफिनेटली सक्सेस आपको मिलेगी। ধন্যবাদ দিগন্ত তোমায়। এখন আমি ডেকে দিচ্ছি মঞ্চে অর্ণপূর্ণা দিদিকে, যে ভলিবলে এজিএফআই করেছে। অর্ণপূর্ণা দিদি। Teachers, my senior and my dear juniors, a very good afternoon to all. আমি অন্নপূর্ণা ঘোষ, নামটা বলে দিয়েছেন। আমি পাস আউট 2017। এখন একটা প্রফেশনে আমি আছি। প্রফেশনে পড়ার আগে আমি কিছু বলে নিই। হয় বা কিছু নেই, হয়তো এখানে যে হ্যাঁ টুয়েলভের পর আমি কি করবো সেটা নিয়ে এখন টেনশন শুরু করতে হবে, সেরকম না। টেনশন কিন্তু জীবনে ভালো কিছু ডেকে নিয়ে আসে না, ঠিক আছে? টেনশন করা চলবে না। ক্লাস 6টা এখন খেলবে পড়বে বা সেইটুকুই। কিন্তু আমি সিনিয়র যারা রয়েছে 11, 12, 10, 11, 12 তাদের জন্য বলবো পড়াশোনাটা অবশ্যই দরকার। আমি খেলতাম, আমি ক্লাস 10 অবধি মনে শুধু খেলেই গেছি। তারপরে মনে হয়েছে যে না, খেলাটাকে ইম্পর্টেন্স দেবে না, পড়াশোনাটা ইম্পর্টেন্ট। তারপরে আমি ক্লাস 11-এ তারপরে দেখলাম যে না, খেলাটা আমার খুব ভালো লাগে। খেলা কি করে সবাই কেন বলছে এক্সট্রা কারিকুলাম মানে কাজে আমাদেরকে যুক্ত থাকতে হবে, কেন বলছে? কি দরকার? আমার পড়তে ভালো লাগে, আমি শুধু পড়বো। আমার খেলতে ভালো লাগে, আমি শুধু খেলবো। আচ্ছা, এখানে সবাই তো আইসক্রিম খেতে ভালোবাসে, রসগোল্লা খেতে ভালোবাসে। আর যদি প্রতিদিন দেওয়া হয়, প্রত্যেক দিন, সেটা ভালো লাগবে? ভালো লাগবে না তো? না লাগবে? লাগবে না। প্রতিদিন জীবনটা একঘেয়েমি হলে ভালো লাগে না। জীবনটা যত রঙিন হবে তত সুন্দর। আজ একটা দিনের আমরা স্টার্টিং করি থেকে মর্নিং থেকে, তারপরে স্কুল, গেমস টাইম, আবার স্টাডি। তো হতেই পারতো যে ছেলেরা পড়ছে তারা পড়েই যান, যারা খেলাধুলা করছে তারা খেলে যান। না, মনোটোনাস হয়ে যায় জিনিসটা। মনোটোনাস জিনিস ভালো লাগে না। আচ্ছা, আমি এখানে দেখলাম সবাই বেশিরভাগ সায়েন্স, সবাই সায়েন্স স্ট্রিম নিয়ে বলে দিয়েছে। আমি আর্টসের, হিউম্যানিটিস থেকে, ঠিক আছে? তো আমি বলবো সায়েন্স আর ম্যাটার করে না, তোমার ভালো লাগাটা ম্যাটার করে। হুইচ ওয়ান ইউ লাইক, ঠিক আছে? আজকে শুধু ক্লাস, এখন তোমরা স্টুডেন্ট রয়েছে এই লাইফের জন্য নয়, এরপরে তোমরা জব করবে,
তোমাদের নতুন আবার লাইফে এন্ট্রি করবে। তো সবসময় মনে রাখবে যে হ্যাপি তো ম্যাটার করে, তুমি কিসে খুশি, খুশি কোন জিনিসটাতে। আর্ট নিয়েছো কোনো ব্যাপার না, আর্টের জন্য প্রচুর লাইন রয়েছে। আমাদের যে টপ এক্সাম রয়েছে, তুমি যদি বলো আমাদের ইন্ডিয়ার টপ এক্সাম হচ্ছে যে টাফেস্ট এক্সাম যেটা ইন্ডিয়া, সেটা হচ্ছে ইউপিএসসি। ইউপিএসসিতে যারা র্যাঙ্ক করে তারা বেশিরভাগ হিউম্যানিটিস থেকে। ইউপিএসসিতে কারা রয়েছে কি, ইউপিএসসি কি আমরা কেউ শুনেছি কখনো, কেউ জানি? আচ্ছা, বিসিএস। আচ্ছা, সেখানে কারা র্যাঙ্ক করে না, মোস্ট অফ देम দে আর ফ্রম দ্য হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড। ওকে, তারা কি র্যাঙ্ক পায় কোথায়, তাদের জব সার্ভিস তাদের কি, তারা হচ্ছে আইএএস আইপিএস, যারা পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারটাকে চালায়। ঠিক আছে, তো সেখানে আর্ট সায়েন্স ম্যাটার করে, কিন্তু সেখানে আমি কি বললাম যে আর্ট নিয়ে করলে সেটা ছোট হয়ে যাবে এরকম নয়। যদিও এখানে কেউ কিছু বলেনি, কিন্তু অনেকের নিজেদের মধ্যে থাকে যে আর্ট নিয়ে যে কি আর হবে। আর্টসের পরে আমি বলে দিচ্ছি, এখান থেকে 12 থেকে বেরোবে সিজিএল আছে, সিএইচএসএল আছে। এমনি যদি কেউ সেটেল ডাউন হতে চাও এরপরে, আর তুমি যদি বলো না আমি এরপরে গ্র্যাজুয়েশন, বাট গ্র্যাজুয়েশনে কিন্তু ম্যান্ডেটরি, যেগুলো তুমি জব করবে, তুমি বড় বড় এক্সাম দিতে যাবে, সেখানে গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি, গ্র্যাজুয়েশন তোমাকে করতেই হবে। তো আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে, তারপরে তার সাথে সাথে তুমি তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করবে। আমি বললাম সিজিএল আছে, সিএইচএসএল আছে, এনটিপিসি আছে, রেলের জব রয়েছে। আর এখানে একটা কি কেউ যদি ডিফেন্সে জয়েন করতে চাও, আর্মি অফিসার র্যাঙ্ক, কেউ জয়েন করতে চাও না, 21 is the last। তারপরে কিছু কাস্টের রিল্যাক্সেশন থাকে। তো those people are thinking about that they will join in army or in defense line, সেখানেও কিছু বড় বড় র্যাঙ্ক রয়েছে। সেখানে তো এরকম নয় যে ছোট থেকে সেটাও বড় বড় র্যাঙ্ক। তো তোমরা এখন থেকেই সেটা প্রিপারেশন শুরু করে দিতে হবে, ঠিক আছে? কারণ ওখানে ডিফেন্সের মেন প্রবলেম কি, ওখানে এজ লিমিটটা খুব কম। তুমি 23 হবে, তুমি আর বুঝতেই পারবে না যে কখন চলে গেল। আমাদের স্কুল থেকে যখন আমি এই স্কুলে ছিলাম, একজন দাদা ছিলেন যিনি এনডিএ ক্র্যাক করেছিল, বাট তার মেডিকেলে তার হয়নি। তো এনডিএ হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তো সেইগুলো হচ্ছে যে আমি যদি ভালো থেকে থাকে, আমি যেহেতু এই লাইনে রয়েছি, সেজন্য আমি আগে থাকতে বলে দিলাম যে এই লাইনগুলো রয়েছে, তুমি ডিফেন্সে যেতে চাইলে অনেক আগে থাকতে একটু প্রিপারেশন শুরু করতে হবে। সেন্টার নিয়েছি, কিছু করেছি, এনসিইআরটি বুক ইজ মাস্ট। সেটা তুমি ইউপিএসসি দাও, বিসিএস দাও, যে কোনো এক্সাম দাও, যত বড় এক্সাম দিচ্ছি তখন সেখান থেকে বলছে যে আপনি প্রথম স্টার্ট শুড বি ফ্রম ক্লাস 6 এনসিইআরটি বুক। তো এনসিইআরটি বইকে কেউ ইগনোর করবে না, কেউ ইগনোর করবে না। এইখান থেকে ডাইরেক্ট এনসিইআরটি বুকস থেকে কোশ্চেন আসে। আর আমরা যে কম্পিটিটিভ এক্সাম দিই, সেখানে কোশ্চেন কোথা থেকে আসে, নতুন নতুন তো আসে না। এই যে আমরা পড়ছি এইখান থেকে আসে, ফ্রম হিয়ার। আমরা ভাবি না সেখানে কিছু নতুন ইনোভেশন হয়ে যাচ্ছে না, আমরা যেগুলো পড়ছি সেইগুলো, তো এইগুলোকে আমাদেরকে প্রতিদিন রিভাইজ করতে হবে। আর আমি প্রথমে ভেবেছিলাম আমি স্পোর্টস নিয়ে যাব। ওই যে কয়েকজন বললো না যে কেউ লাইফে থেমে থাকবে না, সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর রিগ্রেট জীবনে রাখবে না, রিগ্রেট কিন্তু সারা জীবন হয়ে যাবে। ইস, কাশ আমি এটা করতাম, কাশ আজকাল আমি এটা করতাম, এইটা যেন কারোর মধ্যে না থাকে। এটা সবসময় ঘুরে ঘুরে থাকবে, বুঝেছ? আর কি দিয়ে যাবো, গান পারি না, কোনো বয়সে নেই, ক্লাস 12 কি কেউ নেই? মহাশয়া, সহ-অধ্যক্ষ মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, 2008 আগস্টে আমি জয়েন করি জেএনভি হুগলি। তখন তো সেখানে ছিল না আরামবাগ টেম্পোরারি সাইটে। টেম্পোরারি সাইটে দাদা দিদিরা এখানে রয়েছে, মনসা, মান্ডি ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ সৌভিক। সেখানে থাকার যে ব্যবস্থা খুব ভালো ছিল তেমন নয়, ডবল ডেকার, প্রথম থেকে ডবল সেকশন। আজকে তোমরা যা কিছু পাচ্ছ, অনেক 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 কিছু ফার্স্ট ব্যাচের দাদা দিদিরা, সেকেন্ড ব্যাচের দাদা দিদিরা তেমন কিছু পায়নি, তেমন কিছুই পায়নি। হ্যাঁ, পেয়েছিল একটা জিনিস, সেটা হচ্ছে স্যার ম্যাডামদের স্নেহ ভালোবাসা, যেটা তোমরা এখন অতটা হয়তো পাও না, কিন্তু তখন এই দাদা দিদিরা পেয়েছে, সেটা পেয়েছে।
এবং সেটাই হয়তো দাদা দিদিদের বাকি অনেক কিছু না পাওয়াকে পুষিয়ে দিয়েছে, ভরিয়ে দিয়েছে। অনেক ব্যাচ চলে গেল, অনেক বছর হয়ে গেল, কিন্তু 2-3টে ব্যাচের ছেলে মেয়েদের আজও ভুলিনি, মেবি হয়তো কোনোদিন ভোলা সম্ভব হবে না। কারণ এতদিন পরেও আজকে তোমার দাদা দিদা এমন অনেকে রয়েছে, অনেক বড় বড় জায়গায় চলে গেছে, তারা এস্টাবলিশড, জীবনে প্রতিষ্ঠিত, অনেক উচ্চ উচ্চ পদে আছে। কিন্তু বিশ্বাস করবে না, আমি এখনো দেখি দাদা দিদিদেরকে যদি একবার ফোন করি, তাদের যে শ্রদ্ধা, তাদের যে আন্তরিকতা, যেটা বলার নয়। একজন মাস্টারমশাই হিসাবে যেটা থেকে আর বড় প্রাপ্তি কিছু হয় না। আমি 2-3টে গল্প বলি তোমাদেরকে, আমি বেশি সময় নেব না। যে মৌসাদাকে দেখছো, মানিদাদাকে দেখছো, এই মৌসাদা ফার্স্ট আছে। মৌসাদা প্রথমে প্রাইমারি স্কুলে চাকরি পায়, প্রায় 2 বছর চাকরি পাওয়ার পরে মৌসাদাকে টার্মিনেট করা হয়, কারণ মৌসাদা ক্লাস 11-12-এ বাংলা ছিল না বলে। যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল তাতে বাংলা চাওয়া হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু মৌসাদা ঘুরে দাঁড়িয়েছে, কারণ তোমরা জানো চাকরি পাওয়া কতটা কষ্টের, তারপর সেই চাকরি চলে যাওয়া, সেটা কি সাংঘাতিক নিদারুণ, সেটা বড় অপেক্ষা রাখে না। তারপরে কিন্তু মৌসাদা দাঁড়িয়েছে, আজকে সোশ্যাল ডিপার্টমেন্টে রয়েছে। এই যে সৌভিকদাকে দেখছো, সৌভিকদাটা কিন্তু 2-2বার আইআইটি পেয়েছে, যদিও ওর ফেভারিটই ছিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু বাড়ির কথা, বাড়ির বাবা মায়ের কথা ভেবে ও কিন্তু হয়েছে এমবিবিএস ডাক্তার। একটা ঘটনাক্রমে আমি সৌভিককে বললাম, সৌভিক একটু হেলথ চেকআপের দরকার, আমাকে একটু ব্যবস্থা করে দে। তো তখন আছে হাওড়া অর্থোপেডিক রেলের হসপিটাল, স্যার চলে আসুন, আমি তো আছি, অবশ্যই আপনি ছিলেন কেন? ম্যাডাম আমি গেলাম, তো যাই হোক শুধু চেক করবেন না, সবকিছু হলো, তার সঙ্গে ও আরো দেখে নিল বাবা এবং সব্যসাচী, তারাও ডাক্তার। বাবা এখন মেডিকেল অফিসার, সব্যসাচী রয়েছে এখন দিল্লিতে সফদরজং হসপিটাল, সেখানে ও সার্জারি করছে। তো যাই হোক ডাক্তার দেখানো হলো, উঠি পাওনা, 3জনের সঙ্গে গল্প আড্ডা। এরপর বিকালে যখন আমি ফিরছি, তখন জলের বোতলটা নিয়ে বললাম, তোরা চল আমি জলটা নিয়ে আসি। সঙ্গে সঙ্গে ওরা আমার হাত থেকে জলের বোতলটা নিয়ে বললো, স্যার আমরা থাকতে আপনি জল নিয়ে আসবেন? ওরা কিন্তু তখন সবাই ডাক্তার। জল নিয়ে এলাম, এবং তার থেকেও ভালো লাগলো, আমি নিজে গাড়ি ড্রাইভ করে গেছিলাম। যখন গাড়িতে উঠতে যাচ্ছি, 3 ছাত্র আমার গাড়ির গেট খুলে দিল, তারা কিন্তু ডাক্তার। এর থেকে বড় প্রাপ্তি একজন মাস্টারমশাই। এরা যে কোনো সময়, তোমরা যে কোনো ব্যাপারে যদি সাহায্য চাও, এরা কিন্তু 2 হাত তুলে সাহায্য করে। দীপান্বিতা দিদি রয়েছে, দীপিকা দিদি যখন একবার বলল, স্যার সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না, একটু হেল্প করবেন? আমি অভিকে বললাম, অভিক একটু বোনটাকে হেল্প করবি? ও কিন্তু হেল্প করলো। এখানে আরেকটা দাদা ছিল, উজ্জ্বল দাদা, ও এখন আইআইটি খড়গপুরে ফিজিক্সের স্টুডেন্ট। ও তখন চলে এসেছে, করোনার পিরিয়ড, কিছু পারছে না। আমি একদিন বলে কি আর ভালো স্যার পারছি না, ঠিক আছে দাদা। সুদীপ্ত বলে একজন আছে, সে এখন ইউএসএ পোস্ট ডক্টর করছে। সুদীপ্তকে ফোন করে বললাম, সুদীপ্তকে একটু হেল্প করবি তুই ফিজিক্সের? বলে স্যার এক করি। দেখলাম যে ফোন করলো, ও শুধু না, যতদিন এখানে ছিল ওকে কিন্তু ফিজিক্সে গাইড করেছে। এটা কিন্তু তোমার দাদা দিদিরা অ্যাজ এ অ্যালুমনি করে, যেটা আর কোনো প্রতিষ্ঠান থেকে তোমরা কখনোই পাবে না। তাই নবোদয়কে ভালোবাসো, নবোদয়ের প্রতি তোমাদের আন্তরিকতা ভালো হোক, এই প্রার্থনা করি। ধন্যবাদ। অনেক বেশি থাকবে। এবার আমি ডেকে নিচ্ছি সদস্যতাকে মঞ্চে এসে কিছু বলার জন্য। তো আমি 2017 পাস আউট উদয়গিরি কলেজে। তো বেশি সময় নেব না, শুধু এটুকু বলছি, তোমরা এখন এখানে যে নবোদয় করছো, এটা জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। এইটা তোমরা এখন হয়তো রিয়েলাইজ করছো না যে এটা কতটা ইম্পর্টেন্ট, বা নয়। যখন বেরিয়ে যাবে তখন বুঝতে পারবে এটা কতটা ইম্পর্টেন্ট স্টেজ ছিল পুরো লাইফ টাইমে।
এইটুকু মনে আছে যখন প্রথমবার এখানে আসি, বাবা মাকে ছেড়ে আসি, তখন কাঁদতে কাঁদতে এসেছি, আর যখন এখান থেকে যখন বেরিয়ে গেছি তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছি। নগরের বাউন্ডারির মধ্যে আমরা এত সেফ ফিল করি, হয়তো তোমরা এখন বুঝতে পারছো না কতটা সেফ ফিল করি। এই এনভায়রনমেন্টটা পাওয়াটা, এই এনভায়রনমেন্টের মধ্যে থেকে পড়ে বড় হওয়া, জীবনের 7টা বছর এখানে স্পেন্ড করা, এই যে একটা ইম্পর্টেন্ট স্টেজ লাইফে, এটা আর অন্য কেউ পায়নি, তোমরা পাচ্ছ যারা নবোদয়ে চান্স পেয়ে এখানে এসেছে। তবে এটুকু বলতে চাই, যেটুকু এখানে যা প্রসেস আছে একদম ফলো করো, কোনো অসুবিধা নেই। ফিউচারে যখন আস্তে আস্তে বড় হবে, তখন আস্তে আস্তে সব স্টেজ আস্তে আস্তে নিজে নিজে বুঝতে শিখবে রিসার্চে। তো কেউ যদি ইঞ্জিনিয়ারিং বা কোনো রিসার্চে কিছু কোনো দিকে যদি কারোর ইন্টারেস্ট থাকে, তাহলে আমার সাথে পরে এসে কথা বলো, আমি বেশি সময় নেব না। তবে এটুকু বলেছি, নিজের এখন যে স্টেজটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এই নস্টালজিয়ার রেস ধরে চলুন আমরা আরো গভীরে প্রবেশ করি। আপনাদের হৃদয়ে সেই নীরব আহ্বানকে সম্মান জানিয়ে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্ষুদে তারকাদের। कहीं खो जाता है, पर नवोदय का हर लम्हा दिल में ही बस जाता है। रिश्ते तो बहुत मिलते हैं इस सफर की जिंदगी में, रिश्ते तो बहुत मिलते हैं इस सफर की जिंदगी में, पर यहाँ की मोहब्बत हर दिल को अपना बना जाती है, अपना बना जाता है। So first and foremost, I extend my gratitude to our respected principal madam, under whose leadership, guidance and constant support, this alumni meet become success and possible also. Thank you, madam. চন্দ্রমা তুমি ভতরে লুচিয়াওনা, চন্দ্রমা আগো চন্দ্রমা তুমি ভতরে লুচিয়াওনা। এই রাতি ঝুমে এই মন ঝুমে, এই রাতি ঝুমে এই মন ঝুমে, ঝুমা ঝুমা আখিটিকে খোলো না। চন্দ্রমা আগো চন্দ্রমা তুমি ভতরে লুচিয়াওনা, চন্দ্রমা আগো চন্দ্রমা তুমি ভতরে লুচিয়াওনা। বুদানা কেনা কবি বুদানা কেনা, हंसते रोते हंसोगी तुम, गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। सामने से पार
বুকে জলে প্রিয়তমা প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো হাওয়ায় হাওয়ায় ওরা ওই কাশফুল শান্ত বিচির জলে আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখলেন আমাদের বিদ্যালয় জওহর নবোদয় বিদ্যালয়ের কালচারাল প্রোগ্রাম কত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবং আমাদের যারা এক্স স্টুডেন্ট রয়েছে তারা কত সুন্দরভাবে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো। তো সব কিছু শেষে আমরা চলে এলাম স্কুলের মেসে, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। ভেজ নন ভেজ দুটো অপশানই ছিল। আমরা সবাই মিলে আজকে একসাথে লাঞ্চ করব। আমাদের প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট সবাই একসাথে মিলে লাঞ্চ করবে। বর্তমান স্টুডেন্ট যারা 11 ক্লাস রয়েছে মেইনলি, তারা সার্ভ করছে তাদের সিনিয়র দাদা এবং দিদিদের। এটা একটা অসম্ভব সুন্দর ভালোবাসার বন্ধন, একটা দাদা দিদি ভাই বোনের বন্ধন। তো এটা খুবই সুন্দরভাবে আজকের দিনটা আমরা উদযাপন করলাম। প্রতি বছর আশা করব এই রকম অ্যালুমনি মিট যেন অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং আমাদের যারা এক্স স্টুডেন্ট রয়েছে তাদের থেকে এটা আশা করব তারা যেন আরও বেশিভাবে স্বতঃস্ফূর্তভাবে এই দিনটাকে সাফল্যমণ্ডিত করে তোলে, তাদের আরও বেশি বেশি যোগদান দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লম্বা করলাম না। খুব সুন্দর একটি মুহূর্ত সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই মিলে। চলুন আজকের এই দিনটা খুব সুন্দরভাবে আমরা সেলিব্রেট করি প্রতি বছর। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, কিছু শিক্ষণীয় জিনিস এই ভিডিও থেকে আপনারা পেয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।